হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা ব্রেচেটের লেখা বিখ্যাত যে এপিক থিয়েটার লাইফ অফ গ্যালিলিও বা গ্যালিলিও সেটার আমরা সেকেন্ড ক্লাসে চলে এসেছি। তো অলরেডি আমরা এই গ্যালিলিওর ওপর একটা ক্লাস করেছি, মানে ইন্ট্রোডাকশন ক্লাস করেছি। আজকে আমাদের এটা সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে আমরা এই ব্রেচেটের লেখা গ্যালিলিও বলে যে নাটকটি আছে সেটির প্লট বা স্টোরি বা সামারিটি জানবো। তো চলো, আর বেশি কথা না বলে আমরা আমাদের আজকের ক্লাস গ্যালিলিও বা লাইফ অফ গ্যালিলিও বাই বার্টোল্ট ব্রেচেট তার সামারি, প্লট বা স্টোরিটাকে শুরু করি। তো দেখো, আমরা টোটাল নাটকটাকে পড়ছি না, তার সামারিটাকে আমরা জানছি কিভাবে, মানে কি বেসিক প্লটটা আছে বা স্টোরি লাইনটা আছে সেটা আমরা জানছি। তো দেখো, Galileo by Brechet is based on the real life of the 17th century astronomer and physicist Galileo Galilei. তাহলে বেসিক্যালি এই যে গল্পটা, এই যে গ্যালিলিও নাটকটা যেটা ব্রেচেট লিখেছেন, এটা কার ওপর? এটা বেসিক্যালি 17th সেঞ্চুরির একজন বিখ্যাত অ্যাস্ট্রোনমার এবং ফিজিসিস্ট, মানে যিনি ফিজিক্স নিয়ে গবেষণা করেন তাকে ফিজিসিস্ট বলা হয়। এবং অ্যাস্ট্রোনমার কাকে বলা হয়? যিনি মহাকাশ বিদ্যা নিয়ে গবেষণা করেন। তাহলে সেই সময়কার বিখ্যাত একজন ফিজিসিস্ট এবং অ্যাস্ট্রোনমার যার নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। ইতিহাসে আমরা গ্যালিলিও নাম সবাই জানি। তো সেই গ্যালিলিওর লাইফকে নিয়ে লেখা হচ্ছে ব্রেচেটের গ্যালিলি। দ্য প্লে ইজ ইন 14 scenes which is a break from the conventional pattern of dividing the play into acts and scenes. দেখো, বেসিক্যালি এই নাটকটা একটা কনভেনশনাল নাটকের মতো নয়। কনভেনশনাল নাটকে কি হয়? অ্যাক্ট থাকে, সিন থাকে, কোথায় অ্যাক্ট 1 থাকে, কোথাও অ্যাক্ট 2 থাকে, কোথাও 5 অ্যাক্ট থাকে, কোথাও 3 অ্যাক্ট থাকে, তার মধ্যে সিন থাকে। বাট বেসিক্যালি এই যে নাটকটা, এখানে 14টা সিন আছে, 14 সিনস। কোনো অ্যাক্ট নেই, 14টা সিনের মাধ্যমে নাটকটা আমাদের কাছে কি হয়েছে? প্রেজেন্ট হয়েছে। লাইফ অফ গ্যালিলিও opens on Galileo Galilei, a professor of mathematics at Padua University. তা নাটক যখন শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্যালিলিও, তিনি প্রফেসর। কোন ইউনিভার্সিটির প্রফেসর? পাদুয়া ইউনিভার্সিটির প্রফেসর। হি ইজ টকিং টু অ্যান্ড্রিয়া, হিজ হাউসকিপারস ইয়াং সন, হু হ্যাজ জাস্ট ব্রট হিম ব্রেকফাস্ট। এবং দেখতে পাচ্ছি সে কথা বলছে কার সাথে? তার যে হাউসকিপার আছে সেই হাউসকিপারের ছোট ছেলে, তার নাম হচ্ছে অ্যান্ড্রিয়া। সেই অ্যান্ড্রিয়া তার জন্য কি নিয়ে এসছে? ব্রেকফাস্ট নিয়ে এসছে গ্যালিলিওর জন্য, এবং গ্যালিলিও তার সাথে কথা বলছে। They are discussing the solar system and how it works. তারা কি নিয়ে আলোচনা করছে? আমাদের এই সোলার সিস্টেমকে নিয়ে, মানে সূর্য এবং তার যে গ্রহগুলো রয়েছে সেগুলোকে নিয়ে, এবং সেটা কিভাবে কাজ করে সেটাকে নিয়ে আলোচনা করছেন কে? গ্যালিলিও তার হাউসকিপারের ছেলের সাথে, তার নাম হচ্ছে অ্যান্ড্রিয়া। গ্যালিলিও shows Andrea a wooden model that illustrates the current generally accepted understanding of the planets. গ্যালিলিও কি করছে? একটা কাঠের মডেল বানিয়েছে, মানে কাঠ দিয়ে বানিয়েছে একটা মডেল। কিসের মডেল? এই যে আমাদের সৌরজগৎ রয়েছে, সোলার সিস্টেম, তার মডেল একটা বানিয়েছেন। সেটা তিনি দেখাচ্ছেন কাকে? সেটা তিনি দেখাচ্ছেন অ্যান্ড্রিয়াকে, এবং অ্যান্ড্রিয়াকে তিনি বোঝাচ্ছেন যে কিভাবে আমাদের এই সিস্টেমটা কাজ করে। এটা প্রথমে আমাদের শুরু হলো। নেক্সট আমরা দেখি, in it the earth is in the middle of the universe and is surrounded by 8 crystal spheres. তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? যে পৃথিবী মাঝখানে রয়েছে এবং পৃথিবীকে ঘিরে বাকি 8খানা বিভিন্ন গ্রহ রয়েছে। তো দেখো, গ্যালিলিও যে সময়কার মানুষ, সেই সময় বিশ্বাস করা হতো যে পৃথিবী সেন্টারে রয়েছে এবং পৃথিবীকে কি করছে? বাকি সবকিছু প্রদক্ষিণ করছে। এটা ছিল তখনকার কনসেপ্ট। বাট এটা তো আসলে নয়। আসল কনসেপ্ট কি? সূর্য রয়েছে, সূর্যকে সবাই প্রদক্ষিণ করছে। বাট তখন মানা হতো যে পৃথিবী মাঝখানে রয়েছে, পৃথিবীকে বাকি গ্রহগুলো সব প্রদক্ষিণ করছে। These spheres represent the moon, the sun and all the planets. তাহলে ওই যে যারা পৃথিবীকে প্রদক্ষিণ করছে, যে স্পিয়ার্স গুলো, যে গোলকগুলো আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কে কে রয়েছে? চাঁদ রয়েছে, সূর্য রয়েছে এবং বাকি সমস্ত
মানে গ্রহগুলো রয়েছে। People have believed this model for 2000 years, Galileo says, but as mankind progresses in technology and knowledge, he suspects they won't believe it for much longer. তাহলে মানুষ প্রায় 2000 বছর ধরে এটাকে বিশ্বাস করে আসছে। কি বিশ্বাস করে আসছে? যে পৃথিবীর সেন্টারে রয়েছে এবং পৃথিবীকে প্রদক্ষিণ করছে অন্যান্য গ্রহগুলো এবং আমাদের সূর্য, চাঁদ সবাই। কিন্তু গ্যালিলিও বলছে যে মানে সায়েন্টিফিক ভাবে আমরা অনেকটাই প্রোগ্রেস করেছি, কিন্তু মানুষকে এই ভুল ধারণাটা আর বিশ্বাস করা উচিত নয়। মানুষকে কি উচিত? নতুন ধারণায় বিশ্বাস করা উচিত। তাহলে দেখো গ্যালিলিওর বিরুদ্ধে সেই সময়কার সমাজ কেন গেছিল? কারণ গ্যালিলিও একটা চিরাচরিত যে ধারণা, যেখানে মানুষ বিশ্বাস করছে যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে, মানে পৃথিবী ফিক্সড এবং পৃথিবীকে বাকি সবাই প্রদক্ষিণ করছে। এই যে কনসেপ্টটা, এটার সত্যতা প্রমাণ করেছিলেন যে এটা ভুল। আসল ব্যাপারটা হচ্ছে সূর্যকে সবাই প্রদক্ষিণ করছে। এই কারণে গ্যালিলিওর বিরুদ্ধে তখন কি হয়েছিল? একটা মানে ক্রিটিসাইজ হয়েছিল। তো সেই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করছেন ব্রেচেট। নেক্সট কি হচ্ছে দেখো, হি টিচেস দ্য আইডিয়াস অফ Nicholas Copernicus to Andrea, who calls Copernicus. The new ideas place the sun at the center of the solar system with the earth and planets revolving around it. তাহলে গ্যালিলিও বোঝাচ্ছেন যে দেখো, আমাদের নিকোলাস কোপার্নিকাস কাকে বোঝাচ্ছেন? অ্যান্দ্রিয়া কোপার্নিকাসকে কি বলতেন? আমাদের গ্যালিলিও কোপার্নিকাসকে উচ্চারণ করতেন কোপারনিকাস। ঠিক আছে? যেহেতু ইটালিয়ান মানুষ, ইটালিয়ানদের প্রোনাউন্সিয়েশন একটু আলাদা হয়, সেই কারণে তিনি কি বলতেন? কোপারনিকাস বলতেন। তাহলে তিনি গ্যালিলিও অ্যান্দ্রিয়াকে বলছেন যে কোপারনিকাস যে ধারণাটা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে সূর্য সেন্টারে আছে এবং সূর্যকে প্রদক্ষিণ করছে বাকি গ্রহগুলো, পৃথিবী সমেত বাকি গ্রহগুলো, এটাই রাইট অ্যাপ্রোচ, এটাই সঠিক, এবং এটাই তিনি অ্যান্ড্রিয়াকে বোঝাচ্ছেন। নেক্সট কি হচ্ছে দেখো, all the other stars in the night sky are at the center of their own system. তারপর তিনি এটাও বলছেন যে পৃথিবীতে যত মানে আমাদের এই মহাকাশে যত নক্ষত্র আছে, প্রত্যেকটা নক্ষত্রই হচ্ছে তাদের সিস্টেমের সেন্টারে আছে। যেমন সূর্য আমাদের নক্ষত্র, সূর্য আমাদের সেন্টারে রয়েছে, আমরা সূর্যকে বাকি সমস্ত গ্রহগুলো প্রদক্ষিণ করছে। ঠিক সেই রকমই আমরা যত নক্ষত্র দেখতে পাই আকাশে, সেগুলো সেন্টারে রয়েছে, তাদেরকে কোনো না কোনো গ্রহ প্রদক্ষিণ করছে। Galileo uses the wooden model as well as a series of common sense demonstrations with an apple to show Andrea how Copernicus' theory would be true. তিনি একটা কাঠের মডেল এবং একটা অ্যাপেলের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন কিভাবে কোপারনিকাসের এই যে থিওরি, যেখানে সূর্য মাঝখানে রয়েছে, সূর্যকে বাকি সবাই ঘিরছে, মানে মানে ঘুরছে বা প্রদক্ষিণ করছে, এটা যে ঠিক সেটা তিনি বোঝাচ্ছেন। Andrea believes him somewhat but also questions Galileo whenever an argument seems weak. অ্যান্ড্রিয়া বিলিভ করছে, কিন্তু অ্যান্ড্রিয়া আবার কিছু আর্গুমেন্টও করছে, কিন্তু অ্যান্ড্রিয়ার আর্গুমেন্টটা ঠিকঠাক স্ট্রং আর্গুমেন্ট মনে হচ্ছে না, সেটা উইক একটা আর্গুমেন্ট মনে হচ্ছে। When Andrea's mother, Mrs. Sarti, arrives, she expresses serious concerns about what Galileo is teaching Andrea, since it goes against the church's approved model and could therefore get Andrea into trouble at school. তারপর আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যান্ড্রিয়ার মা আসছে, মানে গ্যালিলিওর হাউসকিপার, তার নাম হচ্ছে কি? মিসেস সাত্রি। তিনি এসে কি বলছেন যে গ্যালিলিও, তুমি আমার ছেলেকে যেটা শেখাচ্ছ সেটা ঠিক না। কারণ চার্চ কি বলছে? দেখো, চার্চ 2000 বছর ধরে বলে আসছে যে পৃথিবী মাঝখানে আছে, সূর্য এবং বাকি গ্রহগুলো পৃথিবীকে ঘুরছে, পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তাহলে এটা চার্চের কনসেপ্ট। গ্যালিলিও কি বলছে? উল্টো কথা বলছে যে না, সূর্য মাঝখানে রয়েছে, পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে। তাহলে এই যে গ্যালিলিও উল্টো কথা বলছে চার্চের, এটাতে বলার জন্য অ্যান্ড্রিয়ার মা মিসেস রাত্তি বলছে যে গ্যালিলিও, তুমি যেটা আমার ছেলেকে টিচিং করছো, শেখাচ্ছ, সেটা কিন্তু ঠিক না। কারণ এটা মানে চার্চের বিরুদ্ধে যাওয়া। চার্চের বিরুদ্ধে গেলে তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসতে পারে। তার স্কুল লাইফে সমস্যা আসতে পারে, তার আরো বিভিন্ন সোশ্যাল লাইফে সমস্যা আসতে পারে। চার্চ বিভিন্ন রকম প্রবলেম করতেই পারে। সেটা কে বলছে? মিসেস সার্থি বলছে। কারণ বুঝতেই পারছো যে এতদিন ধরে মানুষ যে মডেলটা বিশ্বাস করে আসছে, এই 2000 বছর ধরে, যে পৃথিবী মাঝখানে রয়েছে এবং পৃথিবীকে সেন্টার করে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে, এটা চার্চের কনসেপ্ট। তাহলে এই কনসেপ্টের বিরুদ্ধে যাওয়া মানে চার্চের এগেনস্টে যাওয়া। আর সেই সময় বুঝতে পারছো চার্চের একটা অদ্ভুত পাওয়ার ছিল,
কারণ চার্চ ছিল কি সমস্ত কিছুর কন্ট্রোলিং একটা ব্যাপার। তাহলে চার্চের বিরুদ্ধে যাওয়া মানে তার তো অবস্থা খারাপ হবেই। সেই কারণে সারথি বলছে না আপনি যেটা শেখাচ্ছেন সেটা ঠিক না। ঠিক আছে? নেক্সট কি হচ্ছে দেখো। Throughout all of these, another concern repeatedly appears, money. প্লাস এই সমস্ত কিছু চলছে, যে রিসার্চ চলছে গ্যালিলিও, কিন্তু গ্যালিলিওর কাছে আরো একটা প্রবলেম হয়ে দাঁড়ালো, সেটা হচ্ছে মানি, টাকা পয়সার অভাব। Galileo doesn't have any, but he needs it, not just to continue his research, but by books, but also to do simple tasks like pay like a milkman. তাহলে দেখো গ্যালিলিওর এই টাকার প্রয়োজন, তার টাকা নেই কিন্তু তার টাকার প্রয়োজন। কেন প্রয়োজন? তার বিভিন্ন বাড়ির কাজকর্ম আছে সেটার জন্য তো একটা রয়েছে, তার সাথে তার রিসার্চের জন্য এবং কিছু তাকে বই কিনতে হবে তার রিসার্চকে এগিয়ে নিয়ে যেতে হলে। তো এই সমস্ত কিছুর জন্য তার টাকা পয়সার প্রয়োজন, কিন্তু তার হাতে টাকা পয়সা নেই। So when Ludovico arrives, hoping to hire Galileo on as a tutor, Mrs. Sarti insists that Galileo accept the offer. ঠিক সেখানে দেখছি আমরা লুদোভিকো নামে একজন আসছে, সে গ্যালিলিওকে অ্যাজ এ টিচার হিসাবে রাখতে চাইছে, যে আপনি তাহলে আমাকে পড়াবেন। তো মিসেস সার্তি গ্যালিলিওকে বলছে যে আপনার তো টাকা দরকার, তাই আপনি লুদোভিকোকে পড়াতে শুরু করে দিন, তাহলে টাকা পাবেন। হি ডাজ ডু নট হ্যাপিলি, তিনি রাজি হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি খুশি হচ্ছেন না। কারণ তার এই টিচিং করা, কাউকে শেখানো, এটা মানে লুদোভিকো একটু অন্য টাইপের ক্যারেক্টার, সে বিশ্বাস করে না গ্যালিলিওকে অত ভালো হবে, তার এটা বিশ্বাস হচ্ছে না, মানে সে চাইছে না, মন থেকে চাইছে না টিচিং করতে, মানে প্রাইভেট টিউটর হতে, বাট সে কিন্তু প্রাইভেট টিউটর হয়ে যাচ্ছে, তার যেহেতু টাকার দরকার। Shortly afterwards, Galileo's supervisor at Padua University, the procurator, arrives to tell Galileo that his recent request for a raise has been denied. তার খানিকক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি গ্যালিলিওর যে সুপারভাইজার, মানে গ্যালিলিওর ওপরের একজন প্রফেসর, গ্যালিলিও হচ্ছে হাই র্যাঙ্কের প্রফেসর, তার নাম হচ্ছে প্রকিউরেটর, তিনি আসছেন। তিনি এসে গ্যালিলিওকে বলছেন যে গ্যালিলিও, তুমি যে রিকোয়েস্ট করেছিলে তোমার প্রমোশনের জন্য, সেই প্রমোশনটা কি হয়েছে? ক্যান্সেল হয়ে গেছে। তাহলে দেখো গ্যালিলিওর প্রমোশন ক্যান্সেল হয়ে গেছে, গ্যালিলিওর মানি প্রয়োজন, তাহলে গ্যালিলিও বাধ্য কাকে পড়ানোর জন্য? লুদোভিকোকে পড়াতেই হবে, যদিও ইচ্ছা না থাকলেও তাও কিন্তু তাকে পড়াতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট দেখে নিই কি হচ্ছে। The procurator suggests that if the mathematician needs more money than his teaching job provides, he should invent something useful. তাহলে লুদোভিকো কি সরি আমাদের প্রকিউরেটর কি বলছে, যে দেখো তুমি তো একজন ম্যাথমেটিশিয়ান, ম্যাথসের টিচার, তাহলে তুমি যে টাকাটা চাইছো, তোমার যে টাকাটা দরকার, সেটা তোমার মাইনেতে হচ্ছে না। তাহলে তুমি যদি ইউনিভার্সিটি থেকে টাকা পেতে চাও, তাহলে তোমাকে এমন কিছু একটা আবিষ্কার করতে হবে যেটা মানুষের কাজে লাগে। He reminds Galileo that while Padua and more broadly Venice might not pay much, it at least offers freedom from persecution by the church, which he might experience in other better funded places like Florence. গ্যালিলিও কি বলছে, যে দেখো তুমি তো এখানে আছো, ভেনিসে আছো, ভেনিস তো বেশি টাকা দেবে না, কারণ ভেনিসে তোমার এই যে স্বাধীনতা, তুমি এই স্বাধীনতা পেয়েছো, এটা কিন্তু তুমি অন্য জায়গায় পাবে না। তুমি যদি অন্য জায়গায় যাও, সেখানে টাকা পয়সা বেশি পাবে, সেখানে ইউনিভার্সিটিতে পড়ালে তুমি কিন্তু টাকা পয়সা বেশি পাবে, যেমন তুমি যদি ফ্লোরেন্সে যাও সেখানে টাকা পয়সা বেশি পাবে, বাট সেখানে কিন্তু অতটা স্বাধীনতা নেই, সেখানে চার্চের কঠোর আইন। বাট ভেনিসে কিন্তু চার্চের অতটা কঠোর আইন নয়, তাহলে তুমি কিন্তু অনেকটা স্বাধীনতায় আছো। তাই টাকা পয়সা নিয়ে বেশি ভেবো না, এই যে স্বাধীন লাইফে রয়েছো এটাকে নিয়ে ভাবো। Galileo responds that such freedom of thought may be nice, but it is meaningless if he spends all of his free time working to make ends meet instead of thinking. কিন্তু গ্যালিলিও বলছে এরকম স্বাধীনতার কোনো দাম নেই, যে স্বাধীনতাতে আমি আমার ব্রেনটাকে কাজে লাগাতে পারবো না, টাকা পয়সার জন্য আমি আমার ব্রেনটাকে কাজে লাগাতে পারবো না, আমার ব্রেন চুপচাপ এক জায়গায় কোনো কিছু না চিন্তা ভাবনা করে শেষ হয়ে যাবে, সেটা কিন্তু আমি কখনোই এইরকম স্বাধীনতা চাই না। আমি কেমন চাই? আমি স্বাধীনতা চাই যেখানে আমি সমস্ত রকম দিক দিয়ে স্বাধীনতা পাবো এবং আমি আমার ব্রেনকে ফুললি কাজে লাগাতে পারবো। এখানে আমি পারছি না কেন? কারণ আমার কাছে ইকোনমিক্যাল প্রবলেম আছে। আমি চার্চের কাছে অ্যাপ্লাই করেছিলাম কিছু টাকার জন্য, কিন্তু চার্চ সেটা কি করেছে, আমার প্রমোশনটাকে ক্যান্সেল করে দিয়েছে, দেয়নি। তাহলে দেখো এরকম স্বাধীনতা কোনো মানে হয় না, গ্যালিলিও বলছে। নেক্সট কি হচ্ছে দেখি আমরা।
লুদোভিকো however provides a possible solution to Galileo's problem. তখন গ্যালিলিওর যে নতুন স্টুডেন্ট লুদোভিকো, সে কি করছে, গ্যালিলিওকে একটা সলিউশন বলছে, তার এই প্রবলেম থেকে সলিউশন। আর নিউ ইনভেনশনস বাই দ্য ডাচ কল দ্য টেলিস্কোপ। তাহলে সেটা কি, টেলিস্কোপ। যে দেখো ডাচরা নতুন একটা জিনিস আবিষ্কার করছে, সেটা হচ্ছে টেলিস্কোপ। দেখো আমরা গ্যালিলিওকে টেলিস্কোপের আবিষ্কর্তা হিসাবে জানি, বাট গ্যালিলিও কিন্তু টেলিস্কোপ প্রথমে আবিষ্কার করেননি, এটা অলরেডি আবিষ্কার হয়ে গেছিল, গ্যালিলিও সেটাকে মডিফাই করেছে, ঠিক আছে। তো ওই ডাচদের যে আবিষ্কার টেলিস্কোপ, সেটা সম্পর্কে বললো লুদোভিকো, যেটাকে নিয়ে আপনি একটু রিমডেলিং করুন। ইট ইজ স্টিল আনহার্ড অফ ইন ইটালি, বাট লুদোভিকো হ্যাজ সিন ইট পুট টু ওন্ডুরাস ইউজড অ্যাপ্রুভ। লুদোভিকো বললো এটা ইটালিতে এখনো পর্যন্ত শোনা যায়নি, কিন্তু এটা বাইরে এর অনেক চর্চা হচ্ছে। এই কিসে, এই আমাদের টেলিস্কোপে। তো আপনি যদি এখানে এটাকে বানাতে পারেন, এটাকে রিমডেল করতে পারেন, তাহলে কিন্তু আপনি এটা ভালো টাকা পেয়ে যাবেন। Galileo instantly understands the mechanics behind the device and quickly replicates one, pawning it off as his own original invention. তাই গ্যালিলিও কি করলো, টেলিস্কোপটা নিয়ে একটু নাড়াঘাটা করলো, টেলিস্কোপ ডিজাইনটা বুঝে গেল এবং একটা নিজস্ব টেলিস্কোপ বানিয়ে ফেললো। এবং এই টেলিস্কোপটা একটু আলাদা মানের হলো এবং এটা তার নিজস্ব একটা ইনভেনশন হিসাবে মানে কি পেয়ে গেল, নাম পেয়ে গেল। The procurator, seeing the great many uses that the telescope could be put to, guarantees Galileo his race. তাহলে আমাদের প্রকিউরেটর দেখলো যে বাহ, এটা বেশ কাজের জিনিস, তো দূরের জিনিসটা বেশ কাছে দেখা যাচ্ছে। প্রকিউরেটর বললো আমি গ্যারান্টি দিচ্ছি এরপর তোমার যে মানে কি বলবো টাকা পয়সার জন্য তুমি যেটা রিকোয়েস্ট করেছিলে সেটা তুমি পেয়ে যাবে এবং তোমার প্রমোশনটাও হয়ে যাবে আশা করছি। Shortly thereafter, however, a Dutch merchant arrives in Venice with a boatload of telescopes and Galileo's deception is revealed. তারপর কি হলো, আমরা দেখতে পেলাম যে একজন ডাচ মার্চেন্ট তিনি কি করলেন, তিনি জাহাজে করে ব্যবসা করতে এসেছেন ইটালিতে, ভেনিসে এসেছেন ব্যবসা করতে, এবং তিনি অনেক টেলিস্কোপ নিয়ে এসেছেন এবং অনেক টেলিস্কোপ নিয়ে এসে তিনি বিক্রি করছেন। এবং এটার পর একটা জিনিস হলো, সবাই বুঝে গেল যে গ্যালিলিও এই টেলিস্কোপটা আবিষ্কার করেনি, গ্যালিলিও কি করেছে, একটা লোকের কপি করেছে বা চুরি করেছে। সেই কারণে গ্যালিলিওকে আর সেরকম সম্মান টম্মান দেওয়া হলো না। দেখো বেসিক্যালি আমরা জানি যে গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেছেন, বাট গ্যালিলিও কিন্তু টেলিস্কোপ আবিষ্কার করেননি। সত্যি করে গ্যালিলিও কি করেছেন, টেলিস্কোপটাকে রিমডেল করেছিলেন, মানে একটু মডিফাই করেছিলেন। তো এখানে গ্যালিলিওর কি হলো, গ্যালিলিও একটু মান সম্মান গেল, কারণ গ্যালিলিও যেটা বানিয়েছিল সে নিজের ইনভেনশন হিসেবে সে সময় বলেছিল, বাট সেটা তো নিজের ইনভেনশন নয়, সেটা কার ইনভেনশন, ডাচরা ইনভেন্ট করেছে। তাই গ্যালিলিওর একটু মান সম্মানটা একটু হলেও ছোট হলো সেই সময়। নেক্সট কি হচ্ছে দেখো, ইট ডাজন্ট ম্যাটার। তো কিন্তু গ্যালিলিও এটা নিয়ে ভাবলো না, কারণ সে তো তার তো এম ওটা ছিল না। হি ইজ অলরেডি ইউজ দ্য টেলিস্কোপ টু empirically prove Copernicus' theory, which he had previously only been able to prove theoretically using mathematics. তাই গ্যালিলিও ওটা নিয়ে কোনো ভাবলো না, কারণ গ্যালিলিও টেলিস্কোপটা দরকার ছিল, টেলিস্কোপটাকে সে কাজে লাগাচ্ছে। সে ওই যে কোপারনিকাসের যে থিওরি, যে সূর্যকে প্রদক্ষিণ করছে বাকি গ্রহগুলো, সেটাকে প্রুভ করার চেষ্টা করে। এতদিন সে অঙ্কের মাধ্যমে সেটাকে প্রমাণ করার চেষ্টা করেছে, এরপর সে প্র্যাকটিক্যালি সেটাকে প্রমাণ করছে। কিসের মাধ্যমে, ওই টেলিস্কোপ দিয়ে চাঁদকে বা অন্যান্য যে গ্রহগুলোকে সেগুলোকে দেখার চেষ্টা করছে। He excitedly tries to show this proof to his friend Sagredo, but Sagredo only reminds him that a man was burned at the stake for quoting Copernicus only a few months before. সে সাকরেদোকে বলছে যে দেখো সাকরেদো, আমি যে আমার আবিষ্কারটা করেছি সেটা কোপারনিকাসের থিওরিটা সত্যি মনে হচ্ছে। কিন্তু সাকরেদো বলছে যে দেখো, চার্চ এতটাই কঠোর, একজন মানুষ কোপারনিকাসের এই কথাটাকে শুধুমাত্র কোট করেছিল যে সূর্যকে প্রদক্ষিণ করে বাকি গ্রহরা ঘুরছে, সেই কারণে তাকে কিন্তু পুড়িয়ে মারা হয়েছে 1 মাস আগে, মানে কিছু মাস আগে। তুমি কিন্তু এটাকে প্রমাণ করতে যেও না, তোমারও কিন্তু একটা বিচ্ছিরি অবস্থা হতে পারে। Undeterred, Galileo remains confident that the church will be unable to avoid the truth when it is right before their eyes. গ্যালিলিও কি বললো, না, সে ভয় পেল না, সে তার জায়গায় ফিক্স থাকে এবং সে বলল যে চার্চকে যদি আমি সত্যিটা চোখের সামনে দেখাতে পারি টেলিস্কোপের মাধ্যমে, তাহলে চার্চ নিশ্চয়ই সত্যিটা মেনে নেবে। This confidence causes him to move to Florence, where, despite being under strict religious censure, he believes he will have the time and money to explore his new field findings. গ্যালিলিও এই কনফিডেন্স নিয়ে যে চার্চকে আমি দেখাবো যে দেখো
সূর্যকে প্রদক্ষিণ করে বাকিরা ঘুরছে, পৃথিবীকে কেউ প্রদক্ষিণ করছে না। কোপারনিকাস যেটা বলেছেন সেটাই ঠিক, যে সূর্যকে প্রদক্ষিণ করে বাকিরা ঘুরছে, সূর্য এক জায়গায় ফিক্সড হয়ে আছে, এটা আমি প্রমাণ করবো। সে ফ্লোরেন্স চলে গেল, বাট ফ্লোরেন্সে আমি আগেই বলেছি যে স্ট্রিক্ট রিলিজিয়াস অর্ডার চলছে ফ্লোরেন্সে, ক্যাথলিক চার্চের একটা স্ট্রিক্ট অর্ডার রয়েছে। বাট ভাবলো যে সেখানে গিয়ে চার্চকে দেখাবে, চার্চের লোকেদের বোঝাবে, চার্চের লোকেরা হয়তো তাকে মানিয়ে দেবে এবং তার রিসার্চ করতে আরো সাহায্য করবে। ঠিক আছে, এতদূর হলো। নেক্সট দেখো কি হচ্ছে। While Galileo newly settled in Cosimo Medici, the Grand Duke of Florence, who is just a child, is brought by his counselors to see the telescope at work. গ্যালিলিও ফ্লোরেন্সে গেছে, সেখানকার ফ্লোরেন্সের যে গ্র্যান্ড ডিউক, তার নাম হচ্ছে কসিমো মেডিসি, সেটা বাচ্চা ছিল, চাইল্ড, বেশি বয়স হয়, সে গ্যালিলিওকে ডেকে পাঠায় গ্যালিলিওর টেলিস্কোপটা দেখার জন্য, যে টেলিস্কোপটা কিভাবে কাজ করছে। এমন কসিমোস পার্টি আর এ থিওলজিয়ান, এ ম্যাথমেটিশিয়ান, এ ফিলোসফার। সেখানে কে ছিল? একজন থিওলজিয়ান ছিল, একজন ম্যাথমেটিশিয়ান ছিল এবং একজন ফিলোসফার ছিল, এখানে কাসিমোটাকে ডেকে পাঠায়। All of them are wholly skeptical of Galileo's latest findings, and after some heated debate with him, they decide that he is a waste of time at best, if not an outright lunatic. গ্যালিলিওর সাথে ওই ম্যাথমেটিশিয়ান, ওই থিওলজিয়ান এবং ওই ফিলোসফারের কি হলো? ডিবেট হলো। থিওলজিয়ান মানে হচ্ছে যে ধর্ম টর্ম নিয়ে আলোচনা করে, ম্যাথমেটিশিয়ান মানে হচ্ছে যে অঙ্ক নিয়ে করে, আর ফিলোসফার মানে হচ্ছে যে দর্শন নিয়ে করে। তো তাদের সাথে গ্যালিলিও কি হলো? তর্ক বিতর্ক হলো এবং তারা বলল, ধুর, গ্যালিলিও বেকার মানুষ, এসব ভুলভাল আবিষ্কার, এসব কোনো কাজের জিনিস নয়, ঠিক আছে, এবং গ্যালিলিও একটা পাগল, এইসব বলে তারা গ্যালিলিও কি করলো? তর্ক করলো। In the end, they won't even look through the telescope to see the simple observable evidence that Galileo present as proof, though they do agree in a way that seems less than sincere to present Galileo's information to the church's chief scientist Clavius. তারা কি হলো? তারা রাজি হলো না। তারা, গ্যালিলিও বলল, ঠিক আছে, আপনারা যদি আমাকে পাগল মনে করছেন, আপনারা দেখুন, একবার টেলিস্কোপে চোখ রেখে দেখুন, তাহলেই বুঝতে পারেন সত্যটা। তারা এই সত্য রাজি হলো না। এবং এই যে খবরটা, এই যে গ্যালিলিও যেটা বলছে কোপারনিকাসের থিওরি সম্পর্কে এবং গ্যালিলিও আবিষ্কার সম্পর্কে, সেটা চার্চের সেই সময়কার চিফ যে সায়েন্টিস্ট ক্ল্যাভিয়াস, সে ক্ল্যাভিয়াসের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়, যে দেখা যাক এরপর কি হয়। মানে চার্চের একজন সায়েন্টিস্ট, সেই চার্চের যে সমস্ত নিয়ম কানুন, চার্চ যে সায়েন্সটা মানে আবিষ্কার করছে, সেটাই ক্ল্যাভিয়াসের মাধ্যমে সেই সময়কার। তাহলে ক্ল্যাভিয়াসের কাছে খবরটা গেল। এরপর কি হচ্ছে দেখো। Shortly thereafter, a deadly plague rips through Florence. Galileo, his daughter Virginia, Mrs. Serti, and Andrea are given the chance to flee, but Galileo declines it, citing his need to work. তারপর দেখতে পেলাম ফ্লোরেন্সে একটা বিরাট রকমের রোগ এলো, একটা মহামারী, সেখানে অনেক মানুষ মারা গেল। গ্যালিলিও তার মেয়ে ভার্জিনিয়া, তার যে হাউসকিপার মিসেস সার্টি এবং মিসেস সার্টির ছেলে অ্যান্ড্রিয়া, তাদেরকে বললো তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু গ্যালিলিও সেখানেই রয়ে গেল। সে বলল, না, আমাকে আমার রিসার্চ করতে হবে। মিসেস সার্টি ডিসাইডস টু স্টে বিহাইন্ড উইথ হিম, বাট দে সেন্ড ভার্জিনিয়া অ্যান্ড অ্যান্ড্রিয়া অ্যাওয়ে। কিন্তু মিসেস সার্টি বলল কি, যে আমি এখান থেকে যাব, ঠিক আছে, কিন্তু ভার্জিনিয়া এবং অ্যান্ড্রিয়াকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। Andrea, however, opts to return despite the danger so that he can continue assisting Galileo. Andrea বলল যে না, আমিও ফেরত যাব না, আমিও এখান থেকে যাব, আমি কিছু পে করতে চাই, গ্যালিলিওকে সাহায্য করতে চাই। তাহলে দেখো, মিসেস সার্টিও রয়ে গেল, অ্যান্ড্রিয়া রয়ে গেল, শুধুমাত্র গ্যালিলিওর মেয়ে ভার্জিনিয়া সেখান থেকে চলে গেল। কারণ ফ্লোরেন্সে তখন মহামারী রোগ এসছে, ঠিক যেমন আমাদের করোনা প্যান্ডেমিক এসছে, ওরকমই একটা মহামারী এসেছিল কখন? ইটালিতে, মানে ফ্লোরেন্সে সেই সময়, ঠিক আছে, 17th সেঞ্চুরি। নেক্সট কি হচ্ছে দেখো। All managed to avoid the plague, and Galileo soon finds himself at the Vatican awaiting Clavius's review of his work. এরা সবাই মোটামুটি বেঁচে গেল এবং গ্যালিলিও ওয়েট করে বসে আছে, কার জন্য? ক্লভিয়াসের জন্য, যে ক্লভিয়াস কি রিভিউ দিচ্ছে তার এই রিসার্চ সম্পর্কে। The scene plays out in much the same way that the confrontation in Florence did. The church scholars are simply too dedicated to the church's existing understanding of the universe to entertain alternatives. They all feel that Galileo's telescope is a dangerous object and that his questioning of age-old wisdom is even more dangerous.
A kind of fever overtakes the discussion, and at one point an older cardinal faints while breathing Galileo. তাহলে কি হলো? তারা কিন্তু বিশ্বাস করলো না গ্যালিলিও রিসার্চ, কারণ তারা চার্চের পুরনো রীতিনীতিতে মানে বিশ্বাসী। তারা বলছে না, গ্যালিলিওর এই মেশিনে কিছু গড়বড় আছে এবং গ্যালিলিও একটা পাগল মানুষ এবং এর বুড়ো হয়ে গেছে এবং এই ভুলভাল চিন্তা ভাবনা কিন্তু আমাদের জন্য হার্মফুল এবং তার এই যন্ত্রটা প্রচন্ড মানে কি বলবো ডেঞ্জারাস ফর সোসাইটি, কারণ এই টেলিস্কোপ মানুষকে ভুলভাল শেখাচ্ছে, চার্চের যে থিওরি সেটাকে নেগলেক্ট করছে, চার্চের বিরুদ্ধে যেতে শেখাচ্ছে মানুষকে। ব্যাস তারা কি করলো? রিজেক্ট করে দিল। Nevertheless, the scene ends with Clavius confirming that Galileo is correct. His words are followed up by deadly silence. কিন্তু ক্লাভিয়াস যে চিফ সায়েন্টিস্ট ছিল, সে কিন্তু গ্যালিলিওকে বললো যে গ্যালিলিও তোমার কিন্তু রিসার্চ ঠিক, তুমি কারেক্ট। কিন্তু ক্লাভিয়াস কিন্তু পার্সোনালি গ্যালিলিওকে বললো, কারণ ক্লাভিয়াস যদি দেখো সবার সামনে মানে গ্যালিলিওর সাথ দেয়, তাহলে ক্লাভিয়াসের বিরুদ্ধেও কিন্তু চার্জ চলে যাবে, সেটা কিন্তু ক্লাভিয়াস ভালো করে যাবে। ক্লাভিয়াস কি করলো? চুপচাপ গ্যালিলিওকে বললো যে তোমার কাজটা ঠিক, তুমি যে রিসার্চটা করছো ঠিক, তোমারটা আমি অ্যাপ্রুভ দিলাম। এবং সেখানে একটা ডেডলি সাইলেন্স, চুপচাপ নিস্তব্ধতা ছড়িয়ে গেছে। কিসের নিস্তব্ধতা? কারণ গ্যালিলিওর যে রিসার্চ তাকে কেউই বিশ্বাস করতে চায়নি, চার্চের কোনো মেম্বার বিশ্বাস করতে চায়নি। নেক্সট কি হচ্ছে দেখো। Though Galileo understandably feels that his work has been vindicated by Claudius, he soon discovers that the Inquisition has other ideas. They have decided that Copernicus remains heretical and cannot be taught. Paradoxically, though they have accepted Galileo's findings, what this means is that the Church has decided to allow Galileo to continue his research but not to publish it on the outside world. পরে আমরা জানতে পারলাম যে চার্চ একটা ডিসিশন নিয়েছে। চার্চ কি ডিসিশন নিয়েছে? যে গ্যালিলিও তুমি তোমার রিসার্চ করে যেতে পারো, কিন্তু তোমার এই রিসার্চের যে খবর, তুমি যে বলছো যে কোপারনিকাস রাইট, সেটাকে তুমি কিন্তু বাইরে প্রকাশ করতে পারবে না। তুমি তোমার নিজের রিসার্চ নিজের পার্সোনাল ওয়েতে করে যাও, কিন্তু তুমি বাইরের মানুষকে মানে ওয়ার্ল্ডকে জানাতে পারবে না যে কোপারনিকাস ওয়াজ রাইট, সূর্য স্থির এবং সূর্যকে প্রদক্ষিণ করছে অন্যান্য গ্রহ। তোমাকে কি বলতে হবে? বাইরের জগৎকে বলতে হবে যে পৃথিবী স্থির এবং পৃথিবীকে প্রদক্ষিণ করছে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো, এটা বলতে হবে। যেটা চার্চের বলি সেটা বলতে হবে। কিন্তু তোমাকে তুমি তোমার রিসার্চ করে যাও নিজের মতো, বাট পার্সোনাল রিসার্চটা করো, রিসার্চটা কিন্তু সবার সামনে বলবে না। এটা কে বললো? এটা চার্চ গ্যালিলিওকে বললো। তাহলে বুঝতেই পারছো, এখন যেমন গভর্নমেন্ট সবকিছু কন্ট্রোল করে, তখন কিন্তু চার্চ কন্ট্রোল করতো। 14 বলো, 13 বলো, 15, 16, 17 এই সেঞ্চুরিগুলোতে চার্চ সবকিছু কি করতো? কন্ট্রোল করতো। Galileo is upset by this, but also slightly overwhelmed. He is, after all, a devout Catholic who doesn't wish to go against his church, and these orders come from highest levels of authority. গ্যালিলিওটা আপসেট হলো, কিন্তু গ্যালিলিওটা খুশিও হলো। আপসেট কেন হলো? কারণ সে তার যে সত্যটা, সেই সত্যটা সবাইকে জানাতে পারবে না, তাই তো? দেখো, সবাইকে জানালে গ্যালিলিওর গর্দান যাবে, গ্যালিলিওর রিসার্চ বন্ধ করে দেওয়া হবে। খুশি হলো এটা ভেবে যে সবাইকে না জানালেও সে কিন্তু তার রিসার্চটাকে কন্টিনিউ করে যেতে পারবে। সে কিন্তু কি করে যেতে পারবে? রিসার্চটাকে কন্টিনিউ করে যেতে পারবে, কারণ চার্চের হাই অথরিটি তাকে পারমিশন দিয়েছে রিসার্চ করার, বাট তার এই রিসার্চটাকে যেন পাবলিশ সে না করে, সেটা কিন্তু চার্চ করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে দেখো। ইন দ্য ফলোইং সিন দ্য লিটল মঙ্ক ভিজিটস গ্যালিলিও। পরবর্তী সিনে দেখি আমরা লিটল মঙ্ক গ্যালিলিও। He has looked through a telescope and observed the same things Galileo has. সে ওই টেলিস্কোপ দিয়ে দেখলো এবং গ্যালিলিও যেটাকে দেখেছিল সেটাকে সে অবজার্ভ করলো। ওই যে চাঁদ, অন্যান্য গ্রহগুলো, সূর্য, তারা যে ঘুরছে, সেই ব্যাপারটা গ্যালিলিও বোঝালো। The discovery has shaken his faith, and in order to recover that faith, he had decided to abandon astronomy. সে এতদিন ধরে বিশ্বাস করতো চার্চের ওই কথা, সে চার্চে বিশ্বাসী। চার্চ বলেছে যে পৃথিবী স্থির, বাকি গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে, কিন্তু সে টেলিস্কোপে দেখে তার তো পুরো ফেথ, তার যে বিশ্বাস সেটা নড়বড়ে হয়ে গেল। সে তার বিশ্বাসকে কিন্তু ধরে রাখতে চায়। সেই কারণে সে ডিসাইড করলো যে সে কি করবে? অ্যাস্ট্রোনমি ছেড়ে দেবে। সে মহাকাশ বিদ্যায় আর কোনো রকম ইন্টারেস্ট রাখবে না, সে কোনো রকম এই টেলিস্কোপ দিয়ে দেখবে না। He visits Galileo to explain why, perhaps in an effort to convince Galileo to do
the same. The long conversation doesn't go quite as planned, however, and Galileo ends up converting the little monk into one of his students by offering him his manuscripts. কিন্তু শেষমেশ দেখলাম এই যে লিটল মঙ্ক সে কিন্তু গ্যালিলিওর ফলোয়ার হয়ে গেল, কারণ গ্যালিলিও তাকে বললো যে আমার সমস্ত ম্যানুস্ক্রিপ্ট, আমার সমস্ত রিসার্চ পেপার আমি তোমাকে দিয়ে দেবো, তুমি এগুলোর কাজে লাগবে, তুমি আমার সাথে থাকো, তুমি আমাকে বোঝো। এবং শেষমেশ কিন্তু লিটল মঙ্ক গ্যালিলিওর একজন স্টুডেন্ট হয়ে গেল। গ্যালিলিও কম্পেয়ার্স দিস টু অ্যান অ্যাপল ফ্রম দ্য ট্রি অফ নলেজ, something he knows the little monk won't be able to resist. Kept from publishing, Galileo has instead spread this knowledge to his students, who now include the little monk, Andrea, and Galileo's telescope lens manufacturer, Fedronzi. ঠিক আছে, তাহলে কি করলো গ্যালিলিও? তার এই রিসার্চগুলোকে পাবলিশ করতে পারছে না, কিন্তু গ্যালিলিও তার এই জ্ঞানটাকে স্প্রেড করতে শুরু করলো। কেমন জ্ঞান? ঠিক যেমন ওই ট্রি অফ নলেজ থেকে প্যারাডাইস লস্টের কথা মনে করে দেখো, যেখানে মিল্টন দেখিয়েছে স্যাটার্ন মানুষকে কি খাইছিল, ওই নিষিদ্ধ গাছের ফল খাইয়েছিল, যে কারণে মানুষের নলেজ বেড়েছে। গ্যালিলিওর মধ্যে যে নলেজ আছে, গ্যালিলিও সেই নলেজটা কি করতে চায়? স্প্রেড করতে। সে কি করে স্প্রেড করছে? তার স্টুডেন্টদের মাধ্যমে। সে পাবলিশ করছে না তার রিসার্চ পেপার, বাট সে তার স্টুডেন্টদের বলছে। কাকে কাকে বলছে? লিটল মঙ্ককে বলছে, অ্যান্ড্রিয়াকে বলছে, এবং গ্যালিলিওর যে টেলিস্কোপের লেন্সটাকে যে ম্যানুফ্যাকচার করেছিল, যা বার করেছিল, মানে যে গ্যালিলিওকে বিক্রি করেছিল, তার নাম হচ্ছে ফেদারজনি। এই ফেদারজনিকে সে ফেদারজনি, অ্যান্ড্রিয়া এবং লিটল মঙ্ক, এদেরকে সে তার রিসার্চের কথা বলছে। নেক্সট কি হচ্ছে দেখো। Meanwhile, the Pope is dying, and it seems likely that his successor will be Cardinal Barberini, a mathematician with whom Galileo has had favorable interactions in the past. Assuming that Barberini will be far more receptive to his work than the previous Pope, Galileo reassumes publication. His ideas spread far and wide, seemingly. Overnight, he even becomes the subject of ballads sung at public fairs and carnivals. Naturally, this catches the eye of the Inquisition, who summoned Galileo to the Vatican. তাহলে কি হলো? পুরনো পোপ মারা গেল, প্রায় মানে মরা অবস্থা, এবং তার যে সাকসেসর, তার পরবর্তী একজন যে পোপ হবে, তার নাম হচ্ছে কার্ডিনাল বারবেরনি। এই কার্ডিনাল বারবেরনি ইনি একজন ম্যাথমেটিশিয়ান, এবং এনার সাথে গ্যালিলিওর একটা বেশ ভালো সম্পর্ক আছে। তো গ্যালিলিও ভাবলো এই কার্ডিনাল বারবেরনি ইনি হয়তো একটু ভালো মানুষ, ইনি হয়তো গ্যালিলিওর এই যে রিসার্চ, এই রিসার্চে গ্যালিলিওকে অ্যাপ্রুভ করবে। সেই কারণে গ্যালিলিও কি করলো, তার যে রিসার্চ পেপারগুলো এক এক করে পাবলিশ করতে শুরু করলো। দেখো, চার্চ যদিও তাকে বারণ করেছিল যে তুমি রিসার্চ পেপার পাবলিশ করতে পারবে না, তুমি শুধুমাত্র রিসার্চ করে যাও, তোমাকে চার্চ আটকাবে না, কিন্তু তুমি লোককে বলতে পারবে না যে কোপারনিকাস ওয়াজ রাইট। বাট গ্যালিলিও আস্তে আস্তে তার রিসার্চ পেপার স্প্রেড করতে শুরু করলো, পাবলিশ করতে শুরু করলো। এরপর কি হলো, গ্যালিলিওর কথা চারিদিকে ছড়িয়ে গেল, এবং গ্যালিলিওর নিউজটাও চারিদিকে ছড়িয়ে গেল, রিসার্চও চারিদিকে ছড়িয়ে গেল। এতে প্রবলেম হলো, চার্চের যে 2000 বছরের পুরনো রীতি বা 2000 বছরের পুরনো শেখানো বিজ্ঞান, সেটাকে লোকেরা মানতে শুরু করছে না, একটা ঝামেলা শুরু হয়ে গেল। এই খবরটা চারিদিকে ছড়িয়ে গেল। ইভেন ভ্যাটিকান সিটি, যেখানে ক্যাথলিক চার্চের হেড, মানে রিলিজিয়াস খ্রিস্টান রিলিজিয়নের হেড জায়গা ভ্যাটিকান সিটি, সেখানে পর্যন্ত খবর চলে গেল, এবং গ্যালিলিওকে ভ্যাটিকান সিটি থেকে ডেকে পাঠানো হলো। নেক্সট কি হচ্ছে, while Barberini does indeed agree with Galileo, the politics behind supporting him are just too risky and complicated. দেখো, বারবেরিনি কিন্তু একজন ম্যাথমেটিশিয়ান, তিনি গ্যালিলিওর কথা অ্যাগ্রি হচ্ছেন, বাট গ্যালিলিওকে ডাইরেক্টলি সাপোর্ট করা মানে একটা রিস্ক। কারণ চার্চের যে পলিটিক্স, চার্চ চায় না চার্চ যেটা বলেছে সেটা ভুল প্রমাণ হয়ে যাক, তাহলে মানুষের চার্চের উপর বিশ্বাস থাকবে না, চার্চ এটা কখনো চায় না। তো সেই কারণে গ্যালিলিওকে সাপোর্ট করা মানে মৃত্যুকে সাপোর্ট করা। Therefore, the new pope has given the Inquisition the right to imprison Galileo, and even to threaten him with torture in order to force him to renounce his work. সেই কারণে আমাদের নতুন পোপ বারবেরিনি তিনি বাধ্য গ্যালিলিওর বিরুদ্ধে ইনকিউজিশন করতে, আদেশ দিতে। কি আদেশ দেওয়া হলো, যে গ্যালিলিওকে জেলে ঢোকানো হোক এবং গ্যালিলিওর উপর টর্চার করা হোক,
যাতে গ্যালিলিও সেই টর্চার সহ্য করতে না পেরে টোটাল তার যে থিওরি সেটাকে ক্যান্সেল করে দেয় বা ডিনাই করে দেয়। সে বলে যে না আমি এটা ভুল বলেছি। Their plan succeeds and Galileo recants his doctrine. His students can hardly believe it and they turn their backs on him. They feel that Galileo has abandoned their hard and important work to save his own skin. তাদের প্ল্যান কাজ করে গেল। গ্যালিলিওকে জেলে ঢোকানো হলো, তাকে টর্চার করা হলো। গ্যালিলিও টর্চার সহ্য করতে না পেরে সে বলল যে না, সে যেটা বলেছে সেটা ভুল বলেছে। চার্চ যেটা বলেছে সেটাই ঠিক। সে যেটা বলেছে যে কোপারনিকাসের থিওরি ঠিক, না সেটা ভুল। সে গ্যালিলিও মানে ভয়ে বলছে, কারণ গ্যালিলিও প্রচন্ড টর্চার করা হলো, টর্চার সহ্য করতে না পেরে গ্যালিলিও এসব বলছে যে তার থিওরি ভুল। কিন্তু গ্যালিলিওর স্টুডেন্টসরা এই কথা কিন্তু বিশ্বাস করতে শুরু করলো না। তারা বুঝে গেল যে গ্যালিলিও নিজের প্রাণ বাঁচানোর জন্য, নিজের লাইফটাকে বাঁচানোর জন্য, এই টর্চার থেকে বাঁচার জন্য হয়তো মিথ্যা কথা বলছে, বাট গ্যালিলিও প্রথমে যেটা বলেছে যে কোপারনিকাসের থিওরি রাইট, সেটাই রাইট। ঠিক আছে? নিয়ারলি এ ডিকেড passes, এক দশক পেরিয়ে গেল, মানে 10 বছর পেরিয়ে গেল। গ্যালিলিও has been imprisoned in his home by the Inquisition and will remain so for the rest of his life. গ্যালিলিওকে তার নিজের বাড়িতেই গৃহবন্দী করে রাখা হয়েছে এবং গ্যালিলিওর উপর অর্ডার হয়েছে যে গ্যালিলিও সারা জীবন তার বাড়িতেই গৃহবন্দী থাকবে। He is forced to write dissertations approving the church opinion on a number of banal matters, all of them below his abilities. গ্যালিলিও বাধ্য হয়ে চার্চের কিছু ব্যানাল ম্যাটার, মানে চার্চ যেগুলো ভুলভাল বিজ্ঞান, সেগুলোকে অ্যাপ্রুভ করতে বাধ্য হলো, সেগুলোকে প্রচার করতে বাধ্য হলো গ্যালিলিও। মানে জোর করে গ্যালিলিওকে দিয়ে প্রচার করা হচ্ছে, না প্রচার করলেই গ্যালিলিওকে মার দেওয়া হচ্ছে। গ্যালিলিও মারের ভয়ে এসব করছে। These texts are carefully checked by a monk for any heresies they might contain, and any other writings is forbidden. Nevertheless, Galileo has in secret finished his magnum opus, the Discourses and Mathematical Demonstrations relating to two new sciences. কিন্তু গ্যালিলিও লুকিয়ে লুকিয়ে তার একটা রিসার্চ পেপার কমপ্লিট করে ফেলল, যার নাম হচ্ছে কি, দ্য ডিসকোর্সেস অ্যান্ড ম্যাথমেটিক্যাল ডেমনস্ট্রেশন রিলেটিং টু টু নিউ সায়েন্সেস। এই যে রিসার্চ পেপারের নাম, এটাই কিন্তু গ্যালিলিও কি করলো, ভেতরে ভেতরে কমপ্লিট করে ফেলল। গ্যালিলিও কিন্তু জানালো না, কাকে জানালো না, চার্চের কাউকে জানালো না, কোনো মেম্বারকেই জানালো না, তার স্টুডেন্টদের জানালো না। সে কিন্তু লুকিয়ে লুকিয়ে তার এই ম্যাগনা ওপাস, তার এই বিখ্যাত কাজ কিন্তু কমপ্লিট করে ফেললো। এটা কিন্তু চার্চের অগোচরে সে করে ফেললো। সে সমস্ত টর্চার সহ্য করে ভয়ে সে চার্চের সাথে, মানে চার্চের কথাই সাথ দিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে তার কিন্তু রিসার্চটাকে সে রিসার্চ পেপারে কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে? এরপর কি হচ্ছে দেখো, লাস্টে one day Andrea comes to visit the first of his old people to do so. অনেকদিন পর অ্যান্ড্রিয়া তার সাথে দেখা করতে এসেছে, তার অনেক পুরনো স্টুডেন্টের মধ্যে একজন। At first Andrea scolded towards his old mentor. প্রথমে অ্যান্ড্রিয়া তো খারাপ ব্যবহার করলো গ্যালিলিওর সাথে, কারণ দেখো অ্যান্ড্রিয়া কেন খারাপ ব্যবহার করলো, কারণ অ্যান্ড্রিয়াকে প্রথমে গ্যালিলিওকে কি বলেছিল যে কোপারনিকাসের থিওরি রাইট, পরে আবার চার্চের টর্চারে ভয়ে গ্যালিলিও বলেছিল যে না কোপারনিকাস ভুল, চার্চ ঠিক বলছে। তো সেই কারণে অ্যান্ড্রিয়া ভালো একটু ব্যবহার করলো না গ্যালিলিওর সাথে। গ্যালিলিও reveals however that he did not recant his work in order to save his life. গ্যালিলিও বলে দেখো যে আমি আমার লাইফটাকে বাঁচানোর জন্য আমি চার্চের কথায় রাজি হয়েছি সেটা নয়। আমি আমার এই রিসার্চটাকে কমপ্লিট করার জন্য চার্চের কথায় রাজি হয়েছি। কারণ আমি যদি চার্চের কথায় রাজি না হতাম, তাহলে চার্চ আমাকে কি করতো, সারা জীবন ইমপ্রিজন করে দিত। তাহলে আমি আমার রিসার্চটা কোনো মতেই কমপ্লিট করতে পারতাম না। রাদার হি রিকন্টেড ইট সো দ্যাট হি কুড কন্টিনিউ ইট ইন সিক্রেট। কারণ সে এটা কেন করেছে, কারণ সে গোপনে যাতে তার এই রিসার্চটাকে কমপ্লিট করতে পারে। With Andrea's help, Galileo manages to sneak the discourse out of the country and into Holland, where it is published without censor. অ্যান্ড্রিয়ার সাহায্য নিয়ে গ্যালিলিও কি করলো, তার ওই ডিসকোর্সটাকে, মানে তার রিসার্চ পেপারটাকে পাবলিশ করে ফেললো। কোথায়? হল্যান্ডে। হল্যান্ড নামে একটি দেশে, যেখানে কোনো রকম সেন্সর পড়লো না, চার্চ কোনো রকম বাধা দিতে পারলো না। তাহলে দেখো গল্পটাই আমরা কি বুঝলাম। দেখো বার্টোল্ড ব্রেচেট গল্পটা একটু আলাদা করে লিখেছে। দেখো গ্যালিলিওর লাইফে এটা হয়নি। গ্যালিলিওর লাইফে কি হয়েছিল, চার্চ তাকে ইমপ্রিজন করে দিয়েছিল, তাকে অন্ধকার মানে একটা ঘরের মধ্যে, অন্ধকার একটা
চার্চের মানে কি বলবো জেলের মধ্যে বন্দী করে রেখেছিল, যেখানে গ্যালিলিওকে প্রচন্ড টর্চার করা হয়েছিল, তাও কিন্তু গ্যালিলিও তার নিজের জায়গায় ফিক্স ছিল যে না, কোপারনিকাস ওয়াজ রাইট, সূর্য স্থির এবং সূর্যকে প্রদক্ষিণ করছে অন্যান্য গ্রহগুলো, এটাই গ্যালিলিও বলে গেছিল। কিন্তু ব্রেচেট একটু অন্যভাবে প্রেজেন্ট করলো। কেন অন্যভাবে প্রেজেন্ট করলো? ব্রেচেট দেখালো যে এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে। কারণ দেখো ব্রেচেট এখানে কি করছে, প্রোটেস্ট করছে, ক্রিটিসাইজ করছে। কাকে ক্রিটিসাইজ করছে? চার্চকে। চার্চ রিপ্রেস করেছিল সেই সময় গ্যালিলিওকে, সেই রিপ্রেশনটাকে, সেই অপারেশনটাকে ব্রেচেট একটু অন্যভাবে তার নিজস্ব ড্রামাটিক স্টাইলে তিনি প্রেজেন্ট করছেন। বাট বেসিক্যালি তিনি কিন্তু গ্যালিলিও লাইফকে নিয়ে ডিল করছেন, গ্যালিলিওরই কথাগুলো বলছেন, কিন্তু একটু অন্যভাবে দেখিয়েছেন, যেটাকে তার নিজস্ব রিপ্রেজেন্টেশন। সেই কারণে তিনি দেখাচ্ছেন যে গ্যালিলিও চার্চের মার খাওয়ার ভয়ে চার্চের সাথে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে রিসার্চটা চালিয়ে যাচ্ছে। বাট অরিজিনাল লাইফে আমরা দেখেছি কি, যে গ্যালিলিওকে চার্চ চিরকালের জন্য বন্দি করে দিয়েছিল কোথায়, জেলের ভেতরে, সেখান থেকে একটু আলাদা করেছে। তাহলে এই হচ্ছে আমাদের স্টোরি বা আমাদের সামারিটা। আশা করছি তোমরা বুঝেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দেওয়ার। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে আর তো কোনো প্রবলেমই নেই, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, স্যানিটাইজ থাকবে। গড ইজ অলওয়েজ উইথ ইউ।